নমস্কার, আমি বিশ্বরূপ। আজকে আপনাদের সাথে এসেছি একটা কারণে। আপনারা নিশ্চয়ই দেখেন যে আমার প্রত্যেকটা পোস্টে লেখা থাকে ডক্টর বিশ্বরূপ ঘোষ, পিএইচডি, গবেষক বিজ্ঞানী, আমেরিকাতে কর্মরত। আজকে আমি ঠিক আমার যেখানে আমি কাজ করি বর্তমান, টমাস জেফারসন ইউনিভার্সিটিতে একজন রিসার্চ ফ্যাকাল্টি হিসাবে, তো সেখানে আমি বাইরে বসে আছি এবং আমার নেয়ার ক্যাম্পাসটা, জেফারসন ইউনিভার্সিটি অনেক বড়, তো আমার নেয়ার ক্যাম্পাসটা আপনাকে একটু দেখাবো এবং আমার বর্তমান রিসার্চটা একটু ছোট্ট করে আপনাদেরকে এক্সপ্লেন করতে চাই। তো আমি আপনাদের দেখাই যে আমার বর্তমান ক্যাম্পাসটা, আমি যেখানে কাজ করি যে জায়গাটায়, সেই জায়গাটা একটু দেখাই। তারপর আমি কি কাজ করি, রিসার্চের আমাদের গবেষণা, আমার কি পার্টিকুলার কি গবেষণা কিসের ওপর, সেই সম্বন্ধে ছোট্ট করে বলবো। খুব ইন্টারেস্টিং রিসার্চ যেটা আমি করি, বলবো আপনাদের। স্পাইনাল কর্ড ইনজুরির ওপর রিসার্চ করি। তো একটু দেখুন আমি যেটা দেখাতে চাইছি, কিভাবে ঘোরাবো। ইয়েস, এই হচ্ছে আমার প্রেজেন্ট ক্যাম্পাস। এখন সবে বসন্ত আসছে, গাছে ফুল ফুটেছে। এই বিল্ডিংটায় আমি কাজ করি। এই বিল্ডিংটা আমার ঘর। লাস্ট 6 বছরের উপর এখানে আমি কাজ করি। আর এটা আমার নেয়ার ক্যাম্পাস। তো যাই হোক, আপনাদেরকে দেখালাম। এবার আমি আমার মূল তথ্যে ফিরে আসি। তো যেটা হচ্ছে, আমার যে রিসার্চটা, আমরা প্রিক্লিনিক্যাল রিসার্চ করি। প্রিক্লিনিক্যাল রিসার্চ বলতে ক্লিনিক্যাল ট্রায়াল, যে সমস্ত ড্রাগ ডিসকভারি আপনারা শুনছেন, বিশেষ করে এখন ভ্যাকসিনের সময় ড্রাগ ডিসকভারি সম্বন্ধে অনেক তথ্য আপনারা শোনেন, তো সেটা প্রথমে ল্যাবে রিসার্চ হয়, প্রিক্লিনিক্যাল রিসার্চ বলা হয়। সেখানে সেল কালচার মডেলে, মানে বিভিন্ন সেল, আমাদের হিউম্যান সেল হতে পারে, অ্যানিমেল সেল হতে পারে, সেই সেল কালচার করে আমরা সেখানে অনেক রিসার্চ করতে হয়। তারপর সেটা অ্যানিম্যাল মডেলে, বিশেষ করে রোডেন্ট মডেলে, মাইস, র্যাট বা আরও হায়ার প্রাইমেট মডেলে, কখনো কখনো বাঁদর, কখনো কখনো আরও অন্যান্য, তাদের উপর এই রিসার্চগুলো করা হয়। তো আমার যে রিসার্চটা, সেই রিসার্চটা হচ্ছে অ্যানিম্যাল মডেলে, রোডেন্ট মডেলে, র্যাট অথবা মাউসের ওপর। তো আমরা কি করি, প্রথমে বলে রাখি স্পাইনাল কর্ড ইনজুরি নিয়ে। আপনারা নিশ্চয়ই দেখেন আমাদের স্পাইনাল কর্ড ইনজুরি একটা বিশাল একটা প্রভাব আছে আমাদের কাছে। এই কারণে বলছি যে যাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয়, ধরুন কোনো স্পোর্টস ইনজুরি বা কোনো কার অ্যাক্সিডেন্ট বা পারিবারিক ভায়োলেন্সের কারণেও তো স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে। তো এই স্পাইনাল কর্ডটা তো এই ব্রেনের সাথে কানেক্ট করে, রাইট? সারা শরীর পেছন অবধি স্পাইনাল কর্ড বিশাল বড় অংশ। আমি টোটাল ডিটেলসে যাচ্ছি না। আমরা সার্ভিক্যাল, মানে এই যে গলার যে স্পাইনাল কর্ডটার কথা বলছি, এটাকে সার্ভিক্যাল বলা হয়। তো এটার উপর আমরা কাজ করি। তো আমাদের অনেক মডেল আছে যেখানে আমরা স্পাইনাল কর্ড ইনজুরি ইনডিউস করি র্যাটের মধ্যে। তো অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলোকে দিয়ে আমাদের এই নেকটা, ইঁদুরের নেকটাকে আমরা ওপেন করে সেখানে আমরা রিসার্চ ইনজুরি করি, আর্টিফিশিয়াল ইনজুরি করি। কেন ইনজুরি করি, কি দেখি? তো আমাদের যে মডেলটা, সেটা হচ্ছে আমরা রেসপিরেটরি কম্প্রোমাইজ। স্পাইনাল কর্ড ইনজুরি হলে মানুষের রেসপিরেটরি কম্প্রোমাইজ হয়, তার ফলে বহু মানুষ ভেন্টিলেশনে চলে যায়, আর সেখান থেকে কিন্তু অনেক মানুষ মারা যায়। মোর দ্যান 50% পিপল যাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয় বিভিন্ন কারণে, তাদের মধ্যে মোর দ্যান 50% পিপলের সার্ভিক্যাল স্পাইনাল কর্ড ইনজুরি হয়। আর সার্ভিক্যাল স্পাইনাল কর্ড ইনজুরি হলে আমাদের রেসপিরেটরি কম্প্রোমাইজ, যেটা ডায়াফ্রামের সাথে আছে, আমাদের ডায়াফ্রাম, সেইখানে কিন্তু এই কম্প্রোমাইজটা হয় এবং প্যারালাইসিস হয়ে যায়। ডায়াফ্রাম প্যারালাইসিস হয়ে যায়, মানে তখন রেসপিরেটরি কম্প্রোমাইজ হয়ে যায়, রেসপিরেটরি প্রবলেম হয় বহুত, এবং সেটা রিকভার অনেক সময় করে না। যদি সিভিয়ার ইনজুরি হয়, সেটা খুব একটা ইমপ্রুভ করে না। তো সেই রেসপেক্টে আমাদের গবেষণা, আমরা বিভিন্ন রকম হাইপোথিসিস করে থাকি। আমার যে কাজ, সেখানে জিন থেরাপি করি, সেখানে বিভিন্ন রকমের ড্রাগ মলিকুলকে টেস্ট করি। তো আমরা প্রথমে মডেল তৈরি করলাম, ইনজুরি করলাম, সেগুলো সবই ল্যাবে হয়। তারপর সেখানে আমরা ট্রিটমেন্ট করি, আইদার জিন থেরাপি, কোনো একটা জিনকে ইনজেক্ট করে কোনো একটা পার্টিকুলার সেলকে রিজেনারেট করার চেষ্টা হয়। তো বেসিক্যালি কী হয়, আমাদের এইখানে যে এই যে সার্ভিক্যাল, এই যে গলার কথা বলছি না, ওখানে একটা সার্কিট আছে, নিউরোনাল সার্কিট, সেটাকে বলে ফ্রেনিক মোটর নিউরন সার্কিট। তো ফ্রেনিক মোটর নিউরন থাকে, আর এটা কানেক্টেড হয় আমাদের ব্রেন স্টেম, পেছনের দিকে একটা অংশ আছে আমাদের ব্রেনের, সেটাকে ব্রেন স্টেম বলে। সেই ব্রেন স্টেমে একটা রেসপিরেটরি একটা রিজন আছে, সেটা হচ্ছে রেসপিরেটরি
নিউরনগুলো ওখানে বসে থাকে, সেখান থেকে অ্যাকশান, মানে একটা নিউরনের অ্যাকশান একটা পার্ট, সেই সেল বডি একটা পার্ট, সেল বডিটা ব্রেন স্টেমের একটা পার্টিকুলার রিজনে, ওটাকে RVRG রিজন বলা হয়। তো ওইখান থেকে বসে থাকে, তারপর অ্যাকশানটাকে পাঠিয়ে দেয় আমাদের সার্ভিক্যাল স্পাইনাল কর্ড দিয়ে আমাদের সার্ভিক্যাল স্পাইনাল কর্ডে কিছু নিউরন থাকে যেটাকে বলে ফ্রেনিক মোটর নিউরন, তোর সাথে কানেক্ট থাকে। তাহলে ব্রেন থেকে যে সিগন্যালটা যাচ্ছে আমাদের ফ্রেনিক মোটর নিউরনে, সেটা এলো, ওই অ্যাকশান দিয়ে এলো, মেসেজটা এলো। তারপর কি হয়, ফ্রেনিক মোটর নিউরনটা আবার অ্যাকশানকে সেন্ড করে দেয় ডায়াফ্রামে। তাহলে সেই সিগন্যালটা ডায়াফ্রামে চলে গেল এবং আমাদের যে ইনওয়ার্ড যে ইনফ্লাক্স ব্রেনের যে সিগন্যাল, যেটা কন্ট্রাকশান করে, ডায়াফ্রামকে কন্ট্রাকশান করে, তো যার ফলে এটাকে বলে ইন্সপিরেটরি সিগন্যাল। ইন্সপিরেটরি সিগন্যালটা আমাদের ব্রেন থেকে যায় এবং সেটা কন্টিনিউয়াস প্রসেস, এবং সেটা আমাদের ডায়াফ্রাম কন্ট্রাকশান হয় এবং আমাদের যে এই রিদমগুলো আমরা পাই। এবার কোনো কারণে যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয়, তখন কি হয় না, এই যে সার্কিটটা থাকে না, এই সার্কিটটা, এই সিগন্যালটা ব্রেন থেকে আসতে পারে না। তাহলে তখন ওখানে ইনজুরি হয়েছে, সিগন্যালটা আসতে পারে না, তখন আমাদের ডায়াফ্রাম অ্যাক্টিভিটিসটা কমে যায়, তখন আমাদের রেসপিরেটরি প্রবলেম হয়। তো আমাদের প্রচেষ্টা যে এই যে অ্যাকশানটা যেটা ব্রেন RVRG রিজন থেকে আসছে, সেই অ্যাকশানটা যদি আমরা রিজেনারেট করে আবার কানেক্ট করতে পারি ফ্রেনিক মোটর নিউরনের সাথে, এই যে কানেকশানটা কেটে গেল ইনজুরির ফলে, তাহলে আমরা হয়তো আবার ফাংশনাল রিকভারি পাবো। তো সেই উদ্দেশ্যে আমরা অনেক জিনকে এক্সটার্নালি অ্যাক্টিভেট করি, বিভিন্ন রকম ভাইরাল ভেক্টর দিয়ে বিভিন্ন জিনকে আমরা টার্গেট করি, এবং সেখানে যাতে করে এই অ্যাকশানটা আবার পাস করতে পারে, যেখানটা লেসেন হলো সেই লেসেন জায়গাটাকে ওভারকাম করতে পারে, দিয়ে আবার কানেকশান করতে পারে। তো ইটস এ রিসার্চ, রাইট? কিন্তু খুব হার্ড, আমাদের হিউম্যান শরীর কিন্তু প্রচণ্ড হার্ড, এবং সেখানে রিজেনারেশন হয় না, এবং সেটাই হচ্ছে বহুত চ্যালেঞ্জিং। তো আমাদের সেই চ্যালেঞ্জ কাজটাই আমরা করি, অথবা কোনো ড্রাগ মলিকুল আমরা ইনজেকশন দিই, যেটা কখনো কখনো সেটা ইন্ট্রাভেনাস হতে পারে অথবা সাবকিউটেনিয়াস ইনজেকশন হতে পারে। তার ফলেও কিন্তু আমরা রিজেনারেশনকে যারা প্রমোট করে সেই ধরনের ড্রাগকে আমরা নিয়ে আমরা টেস্ট করে দেখি যে ডায়াফ্রাম অ্যাক্টিভিটিটা আবার বাড়ছে কিনা। আমরা এই ডায়াফ্রাম অ্যাক্টিভিটিটা আমরা ইলেকট্রোমায়োগ্রাফি করি, রাইট? সেটাকে আমরা করি লিভিং অ্যানিমেলের মধ্যে করি, এবং সে তার ম্যাগনিটিউডটা যেটা আমরা মেজার করা হয় ডাক্তারিতে, আমাদের EMG যেটাকে বলা হয়। তো সেটা ইনজুরি হলে কমে যায়, আবার ট্রিটমেন্ট হলে যদি বাড়ে, তার মানে রেস্টোরেশন হচ্ছে। যদি ট্রিটমেন্টের অপশানে রেস্টোরেশনটা পাওয়া যায়, তাহলে আমাদের ট্রিটমেন্টটা কাজ করছে। তো এইভাবে আমরা কিন্তু এই রিসার্চগুলোকে করি এবং সেগুলোকে পরে পাবলিশ করি। আপনারা যদি আমার কোনো রিসার্চ দেখতে চান, লাস্ট 6 বছর ধরে আমি স্পাইনাল কর্ড ইনজুরিতে কাজ করছি, এখানে www.pubmed.com PUBMED.com এখানে বিশ্বরূপ ঘোষের নাম দেবেন, থমাস জেফারসন ইউনিভার্সিটি, অথবা শুধু নাম দেবেন, দেখবেন বহু পাবলিকেশান আসবে স্পাইনাল কর্ড ইনজুরির উপর, যেগুলো আমরা পাবলিশ করেছি, যে কাজগুলো আমরা নিজেরা করেছি অ্যানিম্যাল মডেলে, এবং তার ফাইন্ডিংসটা আমরা সেখানে রেখেছি। তো আমরা প্রিক্লিনিক্যাল রিসার্চ করি, এই রিসার্চগুলো সাধারণত মেডিকেল সায়েন্সকে হেল্প করে। এরকম বহু রিসার্চার আছেন, শুধু আমি একা না, বহু রিসার্চার রিসার্চ করছেন, তারা কিন্তু রিসার্চ করে এই মেডিকেল যে সায়েন্স, আজকে ভ্যাকসিনের ক্ষেত্রে একটা সায়েন্স, আজকে যে কোনো ট্রিটমেন্ট ইন্ডিকেশনের ক্ষেত্রে, যে কোনো ডিজিজ ইন্ডিকেশনের ট্রিটমেন্টের ক্ষেত্রে এক একটা রিসার্চরা কন্ট্রিবিউট করে, নতুন নতুন ফাইন্ডিংস, নতুন নতুন হাইপোথিসিসকে অ্যাড্রেস করে কিছু থেরাপিউটিক ইন্ডিকেশন নিয়ে আসার চেষ্টা করে। এইভাবে কিন্তু আমাদের রিসার্চাররা রিসার্চ করে এবং মেডিকেল সায়েন্সকে এনরিচ করে। তাই আমরা অনেক সময় এগুলো জানি না, কারণ এগুলো তো কখনো প্রচারের মাধ্যমে আসে না। আমরা সবসময় ফলো করি ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের ফলো করি, ক্রিকেটারদের ফলো করি, ফিল্ম আর্টিস্টদের ফলো করি, আমরা সায়েন্টিস্টদের ফলো করি না। তো ঘটনা হচ্ছে তাই যে সায়েন্টিস্টরা কীভাবে কন্ট্রিবিউট করে মেডিকেল সায়েন্সে, এরকম নয় যে সেটা থেকে ড্রাগ বেরোচ্ছে না। আজকে যে রিসার্চটা ধরুন আমি করলাম, সেই রিসার্চটা আর একজন এগিয়ে নিয়ে গেল, সেইখান থেকে স্টার্ট করলো, পরে নিয়ে গেল, আমরা লিটারেচার করে আগের ফাইন্ডিংসটা তাদেরকে দিলাম, তবেই সে তারপর থেকে ভাবছে। যেমন আমরা যে রিসার্চটা করেছি, আমরা অনেক লিটারেচার পড়াশোনা করেছি, সেখান থেকে আবার একটা হাইপোথিসিস করেছি, আবার নতুন ইন্ডিকেশনের দিকে এগিয়ে নিয়ে গেছি। এইভাবেই কিন্তু আমাদের মেডিকেল সায়েন্স এনরিচ হয়, এবং গবেষকরা যারা গবেষণা করেন সমাজে বিশাল বড় একটা কন্ট্রিবিউশন করে। তো আমি প্রত্যেকটা গবেষকদের উদ্দেশ্যে জানাই যে তারা কিন্তু সত্যি বলছি সোসাইটিকে বিশাল কন্ট্রিবিউট করে। একটা রুটিন লাইফ, ধরুন সরকারি চাকরি, আমাদের ভারতের কথা যদি বলি, সরকারি চাকরির পেছনে না ছুটে যখন মাস্টার ডিগ্রি করার পরে PhDতে অ্যাডমিশান দেয়,
অ্যাডমিশন নেয় তখন কিন্তু টোটালি একটা আনসার্টেনটির মধ্যে সেই অ্যাডমিশনটা নেয়। তারা জানে না কবে পিএইচডি হবে, 5 বছর লাগতে পারে, 6 বছর লাগতে পারে, বহু একটা বিশাল রিস্ক ফ্যাক্টর কাজ করে। তারপর তারা জব পাবে কি না তারা সেটা জানে না। তাহলে অমূল্য সময় 23 থেকে 28-30 বছর অবধি তারা একটা গবেষণার পেছনে ছোটে, কিছু করার চেষ্টা করে। তো এই যে তাদের কন্ট্রিবিউশনটা, তারা কিন্তু একটা সমাজকে বিশাল কন্ট্রিবিউট করে। তো সেই কারণে আমাদের আগামী দিনে যারা গবেষণা করে তাদেরকে এনরিচ করা উচিত, এবং আমাদের ঘরের ছেলে মেয়েদেরকেও গবেষণার প্রতি এনরিচ করা তাদেরকে ইন্টারেস্টেড করে দেওয়া উচিত, এই কারণে যে তারা কিন্তু প্রচুর মেডিকেল সায়েন্সকে এনরিচ করে। তো যাই হোক, এই কথাটা এই কারণেই বললাম যে আমি জেফারসনে প্রায় 6 বছর আছি। হয়তো আমি খুব তাড়াতাড়ি একটা জব চেঞ্জ করব, আরও একটা খুব ভালো জায়গায় কাজ করতে যাব খুব তাড়াতাড়ি। তো সেই কারণে একটা নস্টালজিক হয়ে পড়লাম। আজকে ল্যাবে এসেছি বলে আমি এই জায়গাটাকে ধরে রাখার জন্যই এটা করলাম, যে এইখানে আমি প্রায় 6 থেকে 6.5 বছর কাটিয়েছি, এবং যেখানে একটা বিশাল স্মৃতি। আমি এখানে পোস্ট ডক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ক্যারিয়ার ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, বহু লিডারশিপ রোল প্লে করেছি মানে ইউনিভার্সিটি সেটিংসে। তবে আমাদের এখানে যে অ্যাসোসিয়েশনগুলো, এগুলো ওই ধর্না দিয়ে, আন্দোলন করে, মারপিট করে, ভাঙচুর করে হয় না। এখানে একদম অর্গানাইজড ওয়েতে হয়, একটা ভিশনারি আইডিয়া নিয়ে হয়, নতুন কিছু ডেভেলপমেন্টের জন্য হয়, নতুন কিছু কারিকুলাম সৃষ্টি করার জন্য হয়, হেল্প করার জন্য হয়, এই জন্য হয়। আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলো সবটাই হচ্ছে কনস্ট্রাকটিভ। তো আমি এখান থেকে অনেক কিছু শিখেছি। আমি তো ওখানেও পড়াশোনা করেছি, মাস্টার ডিগ্রি করেছি, ওখানেও অ্যাসোসিয়েশনে ছিলাম, দেখেছি ইনডাইরেক্টলি ডিরেক্টলি অনেক কিছু দেখেছি। কিন্তু এখানে আসার পর এখানকার চিন্তাভাবনা, এখানকার লিডার তৈরি করা, এই যে প্রসেস, তো ঘটনা হচ্ছে আমি ডিরেক্টলি ধরুন যখন অ্যাসোসিয়েশনে ছিলাম লিডারশিপ রোল প্লে করতাম, বিভিন্ন রকম প্রোগ্রাম, বিভিন্ন রকম কেরিয়ার প্রোগ্রাম করতাম, বা বিভিন্ন রকমের আমাদের এখানকার যত এমডি মানে ইউনিভার্সিটির এমডি, ডিপার্টমেন্টাল, গ্র্যাজুয়েট কাউন্সিল থাকে, সব জায়গাতেই আছে। সেই গ্র্যাজুয়েট কাউন্সিলে আমি নন ভোটিং মেম্বার হিসাবে অ্যাজ এ প্রেসিডেন্ট জয়েন করতাম, পোস্ট ডক্টরাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে। তো অনেক কিছু শিখেছি, যে কিভাবে ডিসিশন হয়, কিভাবে একে অপরকে অ্যাপ্রিসিয়েট করে, কিভাবে আপনি যদি অমত হন সেই মত প্রকাশ করেন, এবং সেটাও কিভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়। সো দ্যাটস দ্য থিং, লাইক এ লট অফ থিং টু লার্ন ইন লাইফে, অনেক কিছু শেখার আছে, এবং আমি প্রত্যেকটা অপরচুনিটি নিয়েছি বেসিক্যালি। তো এই জেফারসন থেকেই আমি এই একটা কোর্সও করেছি, 18 ক্রেডিটের কোর্স, যেটা ক্লিনিক্যাল রিসার্চ অপারেশনের উপর একটা কোর্স করেছি। পোস্ট ডক করেছি রাত 5টা অবধি, 5টার পর ক্লাস জয়েন করেছি, রাত 8টা অবধি ক্লাস হয়েছে, বাড়ি ফিরেছি 9:30টায়। 1 থেকে 1.5 বছর এই 18 ক্রেডিট করতে আমার লেগেছে। সেটাও কিন্তু আমি এখানে করেছি। তো বিকজ আমার খিদে আছে বলতে টু নো সামথিং মোর। আমরা প্রিক্লিনিক্যাল রিসার্চ করি, ক্লিনিক্যাল রিসার্চটা কী সেটা জানার জন্য, কী তার প্রসেস। সো সেই ব্যাপারে আমার একটা খুব ইন্টারেস্টেড ছিল, সেই কারণে এই কোর্সটাও আমি করেছি, একটা ম্যানেজমেন্টের কোর্স। সেটা হয়তো আগামী দিনে আমার নিজস্ব জব প্রোফাইলের ক্ষেত্রে হেল্প করবে আশা করি, সেই কারণেই করা, বা অনেক কিছু জানা। এই যে আমি আপনাদের কাছে ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে অনেক ওপিনিয়ন দিতে পারি, বিকজ আই হ্যাভ বেসিক এডুকেশন অন ক্লিনিক্যাল রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট। অপারেশনের ওপর আমার একটা বেসিক এডুকেশান আছে। তো সেই কারণে আমি আপনাদের কাছে এতটা পরিষ্কার করে বলতে পারি। তো ব্যাপারটা হচ্ছে, তো এইভাবেই আর কি আমাদের লাইফ, আমাদের একজন রিসার্চার গবেষকদের লাইফ এইভাবেই হয়। বহু আনসার্টেনটিকে আমাদেরকে জয় করতে হয়। প্রত্যেকটা দিন আমাদের কাছে আনসার্টেনটি, আমাদের যারা বাইরে আসি, পোস্ট ডক করতে আসি, সেই ল্যাবে ফান্ডিংয়ের ওপর ডিপেন্ড করে। সেই ফান্ডিং শেষ হয়ে গেলে আবার আপনাকে ল্যাব খুঁজতে হবে, আবার সেখানে জয়েন করতে হবে। সবসময় একটা মানে এখান থেকে ওখানে যাওয়া, ওখান থেকে ওখানে যাওয়া, এরকম কিন্তু লেগেই থাকে। আমি যখন প্রথমে আসি তখন আসি ইউনিভার্সিটি অফ মিনেসোটায়, কল্যাণী থেকে ইউনিভার্সিটি অফ মিনেসোটায় আসি। মিনেসোটা আমেরিকার একটা স্টেট। সেখানে 3 বছর কাজ করার পর এলাম পেনসিলভেনিয়া স্টেটে, টেম্পল ইউনিভার্সিটিতে আবার একটা পোস্ট ডক করলাম। সেখানে 2 বছর কাজ করলাম। পার্কিনসন ডিজিজের উপর কাজ করেছি। দেখবেন আমার নামে সার্চ করলে পাবমেডে পার্কিনসন ডিজিজের উপর একটা খুব ভালো পাবলিকেশন পাবেন। যারা সায়েন্স নিয়ে আছেন বা স্টুডেন্ট যারা ফলো করছো, তারা যদি দেখো, তারা দেখবে ভালো লাগবে যে পার্কিনসন ডিজিজের উপর আমার কাজ আছে। অ্যানিমেল মডেলে আমরা পার্কিনসন মডেল তৈরি করেছিলাম, এবং সেখানে আমরা বিভিন্ন ভাইরাল ভেক্টর দিয়ে ব্রেনে একটা পাথওয়ে করেছিলাম, যাতে করে যে আবার নতুন করে রিজেনারেট করতে পারি, যেটা একটা সেল ট্রান্সপ্ল্যান্ট করার পরে সেটাকে রিজেনারেট করে পাথওয়ে, স্পেসিফিক পাথওয়ে দিয়ে পাঠিয়ে একদম ব্রেনের যে নাইভ আমাদের সার্কিট আছে,
পার্কিনসন ডিজিজের জন্য যেটা সার্কিট হয় সেটা হচ্ছে নাইগ্রোস্টিয়াটাল সার্কিট, সেই সার্কিটটাকে রিকনস্ট্রাক্ট করতে পারি, আবার নতুন করে মেক করতে পারি, যাতে করে আমরা ফাংশনাল অ্যাক্টিভিটিসটা, মোটর ফাংশনাল অ্যাক্টিভিটিসটা আমরা ফিরে পাই। যাদের পার্কিনসন ডিজিজ আছে তাদের দেখবেন অনেক প্রবলেম হয়, মোটর মুভমেন্টের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই রিসার্চগুলোই কিন্তু আগামী দিনের পথ দেখায়। তো যাই হোক, এইভাবেই তারপর গেলাম টেম্পল ইউনিভার্সিটিতে, গেলাম নিউ ইয়র্কে মাউথ সাইনাই বলে একটা মাউথ সাইনাই মেডিকেল স্কুল আছে, খুব নামডাক। সেখানেও আমি গিয়ে একটা ডিস্টোনিয়া মুভমেন্ট ডিসঅর্ডারের উপর কাজ করলাম। তারপর আবার ফিলাডেলফিয়ায় ফিরে এলাম টমাস জেফারসন ইউনিভার্সিটিতে, এখানে প্রায় 6.5 বছর রইলাম। আমি এখন বর্তমানে রিসার্চ ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি, মানে পোস্ট ডক, তারপর রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ ফ্যাকাল্টি। এর পরের স্টেজটা হচ্ছে একাডেমিক সেটিংয়ে আমি যদি থাকি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো সেইগুলো পরপর স্টেপ বাই স্টেপ, মানে উই হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ। তো যাই হোক, আমার নেক্সট মুভমেন্ট যেটা আমি করছি, একটা খুব বড় জায়গাতেই জয়েন করছি, জানাবো জয়েন করার পরে। এক্সাইটিং জব, এবং আমি খুব হ্যাপি যে ওই জায়গায় আমি পৌঁছতে পারছি। তো যাই হোক, আজকে এই ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার এই যে টোটাল এই প্ল্যাটফর্মটাকে আপনাদের কাছে দেখানো, যেখানে আমি এত বছর ধরে কাজ করে এসেছি, এবং এটাকে ধরে রাখার জন্যে, এই জায়গাটাকে ধরে রাখার জন্য এই ভিডিওটা করলাম, যে আপনাদের সামনে দেখানোর জন্যে, আবার আমার কাছেও ধরে রাখার জন্যে, কারণ আমি খুব তাড়াতাড়ি অন্য এক জায়গায় জয়েন করব। হ্যাঁ, তো এটা একটা ছোট্ট ক্যাম্পাস। এটা ছোট ক্যাম্পাস বলতে এই জায়গাটা ছোট, কিন্তু আমাদের হসপিটালস আলাদা প্রচুর ক্যাম্পাস আছে, যে ক্যাম্পাসগুলো কানেক্ট করলে বিশাল, মানে এখানে প্রায় 70-80 হাজার এমপ্লয়ি কাজ করে এই টমাস জেফারসন ইউনিভার্সিটিতে। সো ইটস এ বিগ ইউনিভার্সিটি। তো যাই হোক, অনেক কথা বললাম আমার সম্বন্ধে। আপনাদের হয়তো অনেকের কোশ্চেন ছিল, দাদা কি করেন। তো আমি আমার টোটাল প্রিক্লিনিক্যাল রিসার্চে আমরা কি করি না করি সেই ব্যাপারে জানালাম, এবং আমাদের যারা গবেষক, যারা গবেষণা করে তাদের প্রতি আমি সম্মান জানিয়ে বলছি যে গবেষণার কাজটা সোসাইটির জন্য যেটা করা, সেটা অনেকটা রিস্ক থাকে পার্সোনাল কেরিয়ারের ক্ষেত্রে। এটা বিশাল স্ট্রাগলময় পথ, কিন্তু এই পথের মধ্যে অনেক স্যাটিসফ্যাকশান আছে। ইউ আর কন্ট্রিবিউটিং মেডিকেল সায়েন্স এ লট। তো আমি চাই আগামী দিনে আরও আমাদের ছেলেরা বা মেয়েরা তারা এই রিসার্চটাকে অংশগ্রহণ করবে এবং সমাজকে বিশালভাবে কন্ট্রিবিউট করবে। তো অনেকে কমেন্ট দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। তো ঘটনা হচ্ছে আমি প্রত্যেকটা কমেন্ট দিতে পারছি না, তবে থ্যাংক ইউ। ঝুমা সরকার লিখেছে, স্যার আমার মেসেজ অ্যান্সার এখনও পেলাম না। আমি হয়তো তো আপনার মেসেজটা দেখিনি, তবে নিশ্চয়ই উত্তর দেব। আমি তো যাই, একটু দেরি হলে ক্ষমা করবেন। আমি প্রত্যেকের মেসেজে উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি আমি জানি তো অবশ্যই দিই, আর না জানলেও বলি আমি জানি না, সেটা আমি সবসময় স্বীকার করি। সব কিছু তো সবাইকার জানা সম্ভব নয়, তবে আমি যতটা পারি আপনাদের জানানোর চেষ্টাও করি। ঠিক আছে, তাহলে আবার আসবো আপনাদের সামনে। এইভাবে আমি আমার একটা মুহূর্তকে ধরে রাখলাম আপনাদেরকে সাক্ষী রেখে। এই জায়গাতে আমি বহু দিন কাজ করেছি, সেটা আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ, এবং সেই জায়গাটাকে আজকে ধরে রাখলাম আপনাদের মাধ্যমে। ভালো থাকবেন, আবার কথা হবে খুব তাড়াতাড়ি। আবার নতুন একজন ডাক্তারবাবু আসছেন, আমি নিয়ে আসবো সামনের রবিবার দিন 8:30 মার্ক করে রাখুন। খুব ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা হবে, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে, সেটাও আপনাদেরকে এনরিচ করবে। তাহলে আজকে আসি, এখানেই শেষ করি। নমস্কার।